বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলা থেকেই করেছি, মানে সন্ধেবেলা ওই যে আপনাদের এর আগের ব্লগে দেখিয়ে রেখেছিলাম, মেয়ে পরোটা খাবে, তার জন্য ময়দা মেখে রেখেছিল। সেই ময়দাগুলো দিয়ে পরোটা বানিয়েছে, সয়াবিনের তরকারি দিয়ে সন্ধেবেলা টিফিন হয়েছে। তো তারপরের দিন, মানে দুদিনের ব্লগ এটা। তো একাদশী পরের দিন পারণ হয়, পারণ করে একাদশী ভঙ্গ করতে হয়, তো সেই জন্যই আজকে মানে সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে আর কি। পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই জন্য সেই সময়ের মধ্যে করতে হয়, মানে বেলা করে খাওয়া যাবে না। তো সকালবেলা দেখো মা চলে এসেছে। তো যেহেতু এখন সকালবেলা খুবই ঠান্ডা, আমার উঠতে একটু দেরি হয়ে যায়, তাই রান্নাটা প্রথমে মাই শুরু করেছে, তারপর আমি এসে কিছুটা হেল্প করলাম। তো এখানে পারণের আর কি একটা নিয়ম আছে, 3 তরকারি 5 তরকারি এরকম করে করতে হয়। তো সেই জন্য যে বেগুন ভাজা করছি, বেগুন ভাজা, আর এদিকে বক ফুলের বড়া করা হবে। বেগুন ভাজাটা আমার কাছে শীতের দিনে বেশি প্রিয়, বক ফুলটা তেমন একটা পছন্দ করি না, বাড়ির অন্যান্যরা খায়। বক ফুলটা ভালো লাগে গরম গরম, মানে এক দুটোর বেশি ভালো লাগে না, কারণ ঠান্ডা হলে এটা একটু তেতো তেতো ভাব হয়ে যায়। তো যাই হোক, প্রথম আর কি এবছর, এর আগে বক ফুলে বড়া খাওয়া হয়নি, সেজন্য আজকে খাবো। আর এদিকে পাশে দেখো ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো দুটো একসঙ্গে করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কেননা টাইম আবার পার হয়ে গেলে তখন আবার হবে না, সেজন্য তাড়াতাড়ি করছিলাম। তো বেগুন ভাজাগুলো একদম লাল লাল করে করেছি, আর বেগুনে অনেকটা তেল ছেড়েছে। এখন নতুন প্রসেসে যে বেগুন ভাজাটা করি, তার জন্য অনেকটাই তেল ছাড়ে, আগে এই প্রসেসে করা হতো না। তো যাই হোক, এই যে দেখো বেগুন ভাজাগুলো লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপরে বক ফুলগুলো ভালো করে চালের গুঁড়ো দিয়ে মেখে রাখা হয়েছে। এর আগে একদিন করেছিলাম বেসন দিয়ে, বেসন দিয়ে খুব একটা ভালো লাগে না, চালের গুঁড়ো দিয়ে বেশি মচমচে হয় আর কি, খেতে ভালো লাগে, অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকে। আর বেসন দিয়ে করলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, যখন তখন খাওয়ার পর, মানে পরে আর ভালো লাগে না, যখন তখন না খেলে পরে। এই যে দেখো, এই বড়াগুলো মা ছেড়ে দিচ্ছিল আর আমি উল্টে দিচ্ছিলাম, দুজনে মিলে করলে সুবিধা হয়, সেজন্যই আর কি। একটা একটা করে বড়া ছাড়ছিল আর আমি উল্টে উল্টে সাইড করে দিচ্ছিলাম। আসলে এগুলো তো একবারে দেওয়া যায় না, একবারে দিলে পরে উল্টানো মানে খুবই অসুবিধা হয়, একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়, সেজন্য আস্তে আস্তে করছিলাম। তো আজকে যেহেতু পারণ, তাই ভাবছি একটু অন্য কিছু, মানে বেশি কিছু, অনেকদিন থেকেই যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই একটু পিঠে পিঠে মনটা টানছে পিঠে খাওয়ার জন্য। তো বেশ কয়েকদিন থেকে বলছিলাম পিঠে খাওয়ার জন্য। তো অন্যান্যরা তেমন আগ্রহী না, আমি একটু বেশি আগ্রহী আর কি। তো একজনের বাড়িতে নারকেল চাওয়া হয়েছিল, তো নারকেল তো দিয়েছে, কিন্তু অনেক আশা করে নারকেলটা ফাটানোর পর দেখি নারকেলটা পচা বেরিয়েছে। তো কি আর করা যাবে, নারকেলটা যখন পচা বেরিয়েছে, নারকেল ছাড়াই এখন পিঠে খেতে হবে, অন্য প্রসেসে পিঠে বানানো হবে। মন যখন চেয়েছে তখন যে করেই হোক, মানে খেতে তো হবেই। তো দেখো এদিকে বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো আর কি। তারপর এদিকে টাইমও চলে এসছে, খেতে হবে। তারপর একটু কাজ আছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই ভাবছি কিছু জামা কাপড় ধুয়ে দেব। আর বাইরে একটু, শীতকাল আসলেই বাড়ির চারপাশে নানান রকম কাজ থাকে, সবকিছু ঠিকঠাক করা। এরপর দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম।
এর আগে যতগুলো বাঁধাকপি রান্না করা হতো খুব বেশি একটা সেদ্ধ হতে মানে চাইতো না। এখনকার বাঁধাকপিগুলো একটু ভালো দেখছি, মানে অল্পতেই গলে যাচ্ছে। কিন্তু বাঁধাকপিগুলো খুবই মানে ঢোলা টাইপের আর কি, কাটতে একটু অসুবিধা হয়। জিনিসটা শক্ত টাইপের হলে ভালো হয়। আর দেখো আমাদের বাড়িতে প্রচন্ড ঠান্ডা, তাই যতই বেলা হয়ে যাক না কেন ঠান্ডা কিছুতেই কমে না, যেহেতু বাড়িতে রোদ পড়ে না। তাই ঠান্ডা সারাদিনই থাকে আমাদের বাড়িতে, সারাদিনই সোয়েটার পরে থাকতে হয়। আর অন্যান্য যাদের বাড়ি আছে তাদের তো সকালবেলা থেকে রোদ লাগে, তাদের সোয়েটার বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের বাড়িতে প্রচন্ড ঠান্ডা। এই বাঁধাকপিটা কাটা হয়ে গেলেই এরপর বাঁধাকপিটা রান্না করে নেব। তো বন্ধুরা, এখন শীতকাল চলে এসেছে, চারিদিকে শুধু পিকনিক, তারপর নানান রকম অনুষ্ঠান এইসব চারিদিকে শোনা যাবে। কিন্তু এবার আমি আর পিকনিক কোথাও যাব না, যেহেতু মেয়ের সামনে পরীক্ষা, তাই ভাবছি কোথাও এবার আর যাবো না। একদম পরীক্ষা শেষ হওয়ার পরই কোথাও ঘুরতে যাব, তার আগে আর কোথাও যাব না। কেননা আমি গেলেই ও যেতে চাইবে, একা একা যাওয়াও যাবে না, ওকে নেওয়াও যাবে না। সেজন্য ভাবছি এবার আর পিকনিক করব না। এই যে দেখো, এরপর রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ির পেছন দিকটাতে একটু চলে এসেছি। যেহেতু জমির ধান কাটা হয়ে গেছে, মানে ধান নিয়ে চলে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে, তাই দেখো কি জঙ্গল হয়ে গেছে। এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, বড় বড় ঘাস হয়েছে। এগুলো সব কাজ করতে হবে, লোক নিতে হবে কাজের জন্য। তো এখন লোকের যা অভাব, মানে কাজের কথা বললে ডক্টরদের কাছে যেমন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেরকম লোকেদেরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কতদিন পর কাজ করবে। লোকই পাওয়া যাচ্ছে না, সবকিছু ঠিকঠাক করতে হবে, এগুলো 1 বছর 2 বছর পর পরই ঠিক করতে হয়। তাই আজকে যেহেতু রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু এগুলো পরিষ্কার করে দিই। টিনগুলোতে একদম কত লদ দিয়ে ভর্তি হয়ে গেছে, লদগুলো কেটে কেটে দিচ্ছিলাম, টেনে টেনে দিচ্ছি। তো এগুলো পরিষ্কার করব, এগুলো পরিষ্কার করে তারপর আবার কিছুটা কাজ আছে সেটা করব। কয়েকটা সোয়েটার ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে দিতে হবে। তারপর আবার যে পিঠে বানাবো সেই সব কাজকর্ম বাকি আছে। আসলে একবারে আমরা রান্না বান্না করি না, প্রথমে সকালে কিছুটা করি, খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর টুকটাক কাজকর্ম করি, তারপর আবার দুপুরের জন্য বাকিটা করি। এই যে দেখো, লাল শাকটা বেছে রাখা হয়েছিল, তো সেটাও এখন করে নিচ্ছি। কপিটা সিদ্ধ করে এদিকে পাশে রেখে দিয়েছি, এখন এটা সিদ্ধ করে নেব। তারপর দুদিকে দুটো বসিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি এই প্রসেসেই রান্না করি। দেখো, এদিকে লাল শাকটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বাঁধাকপিটা এবার করব। আর আজকে খুব সকালবেলায় স্নান করে নিয়েছি। একাদশী আর পারণের দিন আমি খুব সকালবেলায় স্নান করি, কেননা স্নান না করে আমি জল পর্যন্তও খাই না। স্নান করে তারপরে যা খাবার সেটা খাই।
বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। এখন দেখতে হবে এদিকে লাল শাকটা কত দূর। এই যে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। এই যে লাল শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা রসুন আর লঙ্কা সোমবার দিয়ে বসিয়ে দেওয়া হবে। আর লাল শাকে জানো তো প্রচন্ড পরিমাণে জল ওঠে, আর জলের কালারটা এত লাল টকটকে, আমি জানি না তোমরা কি করো, জল ফেলে দাও না রেখে দাও। আমি তো ফেলেই দিই, ফেলে দিয়ে করি, তারপরেও প্রচন্ড পরিমাণে জল উঠতে থাকে। দেখো এক কড়াই শাক কতটুকু হয়েছে। আর লাল শাক প্রচন্ড পরিমাণে ভিটামিন। এখন আসলে শাকসবজির গুণাগুণ তেমন একটা বোঝা যায় না, যে পরিমাণে সার ব্যবহার করে তাতে গিয়ে এত প্রত্যেকদিন শাক খাই, তারপরেও কোন রকম গুণাগুণ বুঝতে পারি না। এরপর দেখো দুপুরে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পিঠে বানাবো বলছিলাম, পাটিসাপটা। তো যার জন্য নারকেলটা অনেক আশা নিয়ে ভেঙেছিলাম, কিন্তু নারকেলটা তো পচা বের হলো, কি আর করা যাবে। তারপর সুজি আর দুধ দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছিলাম, যেটা নারকেল দিয়ে বানাতে হয়, কিন্তু নারকেল যখন নাই অগত্যা কি আর করা যাবে। সুজি আর দুধ দিয়ে সেটা বানিয়ে নিচ্ছি ভালো করে। এটাই পুর হিসাবে আজকে ব্যবহার করব। আজকে নতুন সিস্টেমে পিঠা বানিয়ে খেয়ে দেখি কতটা কেমন লাগে। এই যে দেখো এদিকে পিঠের জন্য ব্যাটারটা রেডি করা হচ্ছে। এটা চালের গুঁড়ো আর ময়দা দুটো মিশ্রণে তৈরি করা হয়েছে। এখন এই যে দেখো পাটিসাপটা প্রথম প্রথম তো প্রথমটা একটু খারাপই হবে, তারপরে আস্তে আস্তে বাকিগুলো সুন্দর হয়ে যাবে। তো প্রথমটা দেখো কিভাবে ছড়িয়ে গেছে, তারপরে এগুলো দেখবো সুন্দর হয়ে যাবে। পাটিসাপটা ভাজতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, তাই পেটের পক্ষেও খুব একটা খারাপ না। অন্যান্য তেলের যেসব পিঠে হয় সেগুলো পেটের জন্য একটু ক্ষতি, যাদের গ্যাসের সমস্যা আছে, যেমন বিশেষ করে আমার। আর এটা অল্প তেলের মধ্যে কম সময়ের মধ্যে বেশ ভালো কি। এই যে দেখো এরপরে পিঠে কত সুন্দর হয়েছে পিঠেটা। এইভাবে একটা একটা করে অনেকগুলো পিঠে ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখো, যেহেতু চিনি দিয়ে করা হয়েছে তাই সাদাই রয়েছে, যদি গুড় দিয়ে করা হতো তাহলেও একটু লাল লাল হতো আর কি। চিনি দিয়ে দেখো পিঠেগুলো। এরপর পিঠে আমি খেয়ে দেখছিলাম মিষ্টিটা কেমন হয়েছে, কেমন টেস্ট হয়েছে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো তোমরাও চাইলে কম সময়ের মধ্যে এইভাবে ঘরে ময়দা চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে করতেই পারো। আমার তো বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরপরে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।